কুম্ভ মেলা। কি এই কুম্ভ মেলা? কোথায় বা হয় এই মেলা? এতদিন জানতাম মানুষ কুম্ভ মেলায় গিয়ে হারিয়ে যায় আর বেশ কিছু বছর পর আবার ফিরে আসে। কয়েকদিন ধরেই খবরের চ্যানেল আর সোশ্যাল মিডিয়াতে দেখছি কুম্ভ মেলায় ভারতের প্রতিটি প্রান্ত থেকে কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে। ট্রেনের মধ্যে পা রাখার জায়গা নেই, সে এসি ফার্স্ট ক্লাস হোক কিংবা জেনারেল বগি। জাতীয় সড়কে প্রায় 100 থেকে 150 কিলোমিটার জ্যাম। স্টেশনে, মেলা প্রাঙ্গণে, স্নানের ঘাটে মানুষের ভিড়ে পদপিষ্ট হয়ে বেশ কিছুজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারছে না। সদ্যজাত শিশু থেকে বয়স্ক মানুষ সবাই এক প্রকার যুদ্ধ করে কোনো না কোনো উপায়ে পৌঁছে যাচ্ছে এই কুম্ভ মেলায়। শুধু কুম্ভ নয়, মহাকুম্ভ মেলায়। 144 বছর পর এই মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে। হ্যাঁ, 144 বছর পর। সেই জন্যই এত মানুষের সমাগম। এই ঐতিহাসিক শুভ লগ্নে প্রয়াগরাজ সঙ্গম ঘাটে একবার ডুব দিতে পারলেই মানব জীবনে পূর্ণ লাভ অর্জন হবে। কোটি কোটি মানুষ কি কষ্ট করে পৌঁছে যাচ্ছে, তারা কোথায় থাকছে, কি করছে, সেখানে পরিকাঠামোই বা কেমন, সত্যিই কি এইভাবে পূর্ণ লাভ করা যায়? এইসব প্রশ্নের উত্তর আর মহাকুম্ভের ইতিহাস ভূগোল সরাসরি জানার জন্য আমরা তিনজন বেরিয়ে পড়েছি মহাকুম্ভের উদ্দেশ্যে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বাড়ি। যদিও এটা গুড মর্নিং বলার একেবারেই সময় না। আর এখন ঘড়িতে বাজে রাত 1:45। আর আজকের দিনটা হচ্ছে 20 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আর আজকের জার্নিতে কিন্তু আমার সঙ্গে বৈশালী যাচ্ছে না, আর আমার সঙ্গে আছে আরও দুজন। কারা কারা যাচ্ছে সেটা আমি আস্তে আস্তে সবার সঙ্গে আলাপ করাবো। আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু 12টার সময়, কিন্তু সেটা আর হয়নি। তো এখন বেরোচ্ছি। তো চলো বেশি কথা বলবো না, ডিরেক্ট কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এটা মাইক টেস্টিং হচ্ছে আর কিছু না। এখানটায় শুভজিৎ দাও কফি খাচ্ছে, অয়নও কফি খাচ্ছে। আমরা এখনই বেরোবো। এখন ঘড়িতে টাইম আছে, যা ঘড়িই নেই। জয় মা। তো এখন টাইম হয়েছে 1:51। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের এই রাইডে কিন্তু বৈশালী যাচ্ছে না। চলো রূপা, এগোলাম। সাবধানে থেকো কিন্তু। চললাম। জয় মা, জয় মা, জয় মা। তো ফাইনালি আজকে আমরা রাইড শুরু করলাম। এখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিল্লি রোড হয়ে আমরা যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজকেই কিন্তু প্রয়াগরাজ, মানে আজকে বলতে ননস্টপ প্রয়াগরাজেই ঢোকার ইচ্ছা আছে। আমরা কিন্তু বেনারসে হল্ট দেবো না, এরকমই চিন্তা ভাবনা করেছি। আর রাত্রেবেলা রাইডটা স্টার্ট করলাম কারণ রাত্রে ফাঁকায় ফাঁকায় অনেকটা বেশি ডিস্টেন্স আমরা কভার করব। এই দাদা ক্লাসিক 350-তে শুধু ফুল ট্যাঙ্ক করবে। এখানে পেট্রোলের রেট হচ্ছে 105.01। তুই ফুয়েল আপ করাবি নাকি? আমারও ফুল ট্যাঙ্ক আছে। 2.5 নম্বর সবে পার হলাম। এখন আমরা ধরবো বাদিক দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেস দিয়ে একেবারে উঠবো দিল্লি রোডে। দিল্লি রোডের এখন নতুন নাম সম্ভবত NH-19 করেছে। এই যে ধরলাম বেলঘরিয়া এক্সপ্রেস। শিলিগুড়ি যাওয়ার সময় সোজা চলে যাচ্ছিলাম 34 নম্বর বা NH-12 দিয়ে। অনেক দিন পর আবার দিল্লি রোড দিয়ে আমি রাইড করব। অনেক দিন পর, মোটামুটি বছর দুয়েক পর। বেলঘরিয়া এক্সপ্রেসে কিন্তু পুরো দমে কাজ চলছে। মানে কয়েকটা দিন ধরে যে কি পরিমাণে কাজের অগ্রগতি হয়েছে, মানে কি বলবো। মানে এই রাস্তায় আমার মাঝে সাঝে আসা যাওয়া করতেই হয়, সেই জন্য বলছি। মানে কিছুদিন আগে দেখলাম এইখানে পিলারগুলো সবে মানে পোতা চলছে, আর এখন দেখলাম এর ওপর দিয়ে স্ট্রাকচারও হয়ে গেছে। এটা ডিরেক্ট কল্যাণী হাইওয়ের সঙ্গে কানেক্টেড হবে, তখন কিন্তু রাস্তাটা মারাত্মক হয়ে যাবে। মোটো ব্লগিং সেটআপটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমি একেবারেই ওয়াকিবহাল নই এই সব বিষয় নিয়ে, তো একটু প্রবলেম হয়তো হলেও হতে পারে। উঠে গেলাম বালি ব্রিজে। রাস্তায় কিন্তু বেশ ভালোই কাজ চলছে। আর আমার ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। সামনে থেকে আমার বাদিক চলে যাচ্ছে বোম্বে রোড, আর আমরা আছি দিল্লি রোড দিয়ে। চলে এসেছি আজকের যাত্রাপথের আমাদের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। অনেক দিন আসি না, পুরো রাস্তাটা অপরিচিত হয়ে গেছে। এটা ডানকুনির কিন্তু নতুন টোল। এ কি
এ কী ধরনের জ্যাম! আধা ঘন্টা ধরে এই রকম জ্যামের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ডানকুনি থেকে মাত্র আমরা 16 কিলোমিটার এসছি। এই জ্যাম কতটা থাকবে, এইভাবে চলবে বুঝতে পারছি না। ডাইভারশানে তো ভর্তি, আর তার মধ্যে প্রচণ্ড জ্যাম। বাড়ি থেকে 82 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যের সেকেন্ড টোল প্লাজা। টাইম হয়েছে এখন 3:55, আমরা চলে এসেছি পালসিট টোল প্লাজাতে। এতক্ষণ কিন্তু আমরা ডাইভারশন খেলা খেলতে খেলতে এতটা রাস্তা চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে ডাইভারশন রয়েছে, প্রচণ্ড পরিমাণে। মানে এর আগে আমি যখন দিল্লি রোডে এসেছিলাম, সেটা অনেক দিন আগেকার কথা, মোটামুটি বছর 2 আগেরকার কথা, তো তখন কিন্তু এরকম ছিল না। এখন পুরো জিওগ্রাফিটা পাল্টে গেছে। তো এখন এই যে চলে এসেছি, আমার বাইক আর শুভজিৎদার বাইক। এখনও তো তোমাদের সঙ্গে আলাপ করাইনি, আমাদের তৃতীয় ব্যক্তি এখনও অনেকটা পিছিয়ে রয়েছে, সে এখনও এই খেলার পেছনেই রয়েছে। তো দেখা যাক সে কখন আসে, তারপরে সে আসার পরে তোমাদের সবার সঙ্গে তাদের আলাপ করাচ্ছি। টাইম এখন 4:15, সবে এই যে বাবু ঢুকলো। এই যে এ হচ্ছে অয়ন, এ চালাচ্ছে অ্যাভেঞ্জার 220। আর একটা স্পেশালিটি দেখিয়ে দিই, এদিকে আসো, এদিকে আসো, কিলোমিটারটা একটু দেখো। বাবা, 1,38,054 কিলোমিটার। এটা হলো এই পুরো লাইন আপের মধ্যে সবচেয়ে লেজেন্ড গাড়ি। আর এই যে হচ্ছে শুভজিৎদা চালাচ্ছে ক্লাসিক 350। আর আমাদের বাইক তো দেখেছই, আমাদের লাগেজ কিন্তু খুব লাইট লাগেজ। এরকম একটা ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। অয়ন শুধু একটা ট্যাঙ্ক ব্যাগ, শুভজিৎদাও একটা পিট ব্যাগ, আমিও একটা পিট ব্যাগ। না, বলছিলাম আমার যে লাগেজ খুব লাইট লাগেজ, আমার ব্যাগে আর এই দাদার ব্যাগে ওর হাফ মাল রয়েছে। পালশিট পার হওয়ার পরে কিন্তু রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো হয়ে গেছে, আর একেবারে আলোকিত রাস্তা, ভালোই টেনে চালানো যাচ্ছে। আমরা ঢুকে গেলাম ল্যাংচার দুনিয়াতে। দুই সাইডে ডান দিক বাদিক ল্যাংচা নগর, ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, কি নেই! ল্যাংচা নিকেতন, ল্যাংচা নিলয়, পুরো ল্যাংচার দেশে, ল্যাংচার নগরে ঢুকে গেছি এখন। অনেকক্ষণ ধরে এই যে রাস্তার বাঁ দিক ডান দিক দিয়ে এরকম ব্যারিকেড দেখতে পাচ্ছি। কি কারণে এটা লাগিয়েছে আমি সেটা সঠিক জানিও না, বুঝতেও পারছি না। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং 519 কিলোমিটার। আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 3 নম্বর টোল গেটে। টাইম হয়েছে 5:25, আমরা বাড়ি থেকে 162 কিলোমিটার রাইড করে এখন চলে আসলাম দুর্গাপুর। এটা কিন্তু আমাদের 3 নম্বর টোল গেট। তো এখানে এসে আগে একটু চায়ের ব্রেক নিয়ে নিলাম। আমাদের কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করাই আছে, এটা কিন্তু আমি করিনি, শুভজিৎদা করেছে। বাড়ি থেকেই ফ্লাক্সে একেবারে গরম জল আর কফি নিয়ে এসছে, আমরা এখন এগুলোই খাবো। এখানে যদিও আছে চায়ের দোকান, কিন্তু আমাদের দেশি জোগাড় করেই আমরা এখন চা বা কফি এই সব খাবো। পালসিট টোল প্লাজার পর থেকে রাস্তা এত সুন্দর হয়ে গেছে না, মানে কখন যে বর্ধমান পার করলাম আমি না বুঝতেই পারলাম না। হঠাৎ করে দেখি যে দুর্গাপুর টোল প্লাজা চলে এসছে। এই যে হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, 3 জন যাচ্ছি 3টে বাইক নিয়ে। এই 3টে দিন আমরা কিন্তু এই 3টে বাইক নিয়ে 3 জনে মিলে কাঁপাবো, পুরো কাঁপাবো, রাস্তা কাঁপাবো। টাইম হয়েছে এখন 6:24, আর আমরা বেরোচ্ছি আসানসোলের ওপর দিয়ে। বাড়ি থেকে 211 কিলোমিটার রাইড করেছি, 4.5 ঘন্টা লাগলো আসানসোল পৌঁছাতে। হঠাৎ করেই আবহাওয়া একেবারে টার্ন নিয়ে নিয়েছে। দেখো, মনেই হচ্ছে না এটা ভোর নাকি সন্ধে নাকি এটা কি হচ্ছে, কুয়াশা নাকি মেঘ বুঝতেই পারছি না। আসলে বিষয়টা হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছিটে ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো না কি না জানি না, দেখো আমার ট্যাঙ্কের ওপর দেখো, বুঝতে পারছো কি? এক্ষুনি কোথাও দাঁড়াতে হবে। টাইম হয়েছে 6:45,
কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এটা কি মানে ভোর নাকি সন্ধে। দেখো পুরো মেঘ হয়ে রয়েছে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে হচ্ছে আমাদের বাইক, আমরা ঠিক এরকম একটা চায়ের দোকানে এরকম দাঁড়িয়েছি। মানে আমরা কিন্তু একেবারেই ভাবিনি এরকম ভাবে বৃষ্টির সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো যাই হোক, রেনকোট ফেনকোট সবই আছে, কিন্তু বৃষ্টির মধ্যে রাইড করার অতটাই ইচ্ছা নেই। তাই যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ চিন্তা করেছি এইখানেই স্টে নেব। তো দেখা যাক রাস্তায় আর কি কি সম্মুখীন আমাদের হতে হয়। আমি ভাই বৃষ্টিতে বাইক চালাতে ভালোবাসি বস, আমার ব্যাপক লাগে বৃষ্টিতে বাইক চালাতে। রেনকোট টাইপোট আমি সবচেয়ে বেশি রেন গিয়ার নিয়ে এসেছি, জুতো পর্যন্ত ঢেকে যাবে আমার। মাইথন ঢোকার আগেই এই অবস্থা। প্রায় 45 মিনিট হয়ে গেল আমরা এখানে এইভাবেই বসে আছি। কিছুক্ষণ আগে পুরো মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে, এখন তাও একটু দিনের আলো দেখা যাচ্ছে। এদিকে অয়নেরা ডিমের অমলেট খাওয়া শুরু করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডাও আছে। শুভজিৎ দা এই ভেতরে বসে ডিমের অমলেট খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। 8টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এখানটায় মোটামুটি 1.5 ঘন্টা সময় নষ্ট করে এখন আবার বেরোলাম। সামনেই চলে আসছে মাইথন ড্যাম। বরাকট নদীটা পার করলেই চলে যাবো হচ্ছে ঝাড়খণ্ডে। বেরোলাম, তাও কিন্তু ছিটা ফোটা বৃষ্টি হচ্ছে, মানে বেশ ভালোই গায়ে লাগছে। আমি ভাবছি গোপ্রোটাকে ভেতরে ঢুকিয়ে নেব, রিস্ক নেব না। একবার জল ঢুকে গেলে ব্যাস হয়ে গেল। চলে আসলাম আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল গেটে, ঝাড়খণ্ডের প্রথম টোল গেট এটা। আমরা আমাদের 4 নম্বর টোল গেট পার হচ্ছি এখন। হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বেশি আর দাঁড়ানোর ইচ্ছাও নেই। যা পরিস্থিতি তাতে আর রেনকোট না পরলে আর হলো না। এই যে রেনকোট ফেনকোট পরার জন্য আমরা আবার দাঁড়িয়েছি। আমার রেনকোট পরা হয়ে গেছে, শুভজিৎদারও রেনকোট পরা হয়ে গেছে। গোপ্রো খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। টাইম হয়েছে এখন 9টা 1। আমরা বাড়ি থেকে 260 কিলোমিটার রাইড করে চলে আসলাম ধানবাদের গোবিন্দপুরে। এখানে তো যা জ্যাম, মোটামুটি 20 মিনিট ধরে এইভাবেই কুম্ভমেলার মতন জ্যাম ঠেলছি আমরা। ট্রাফিকের কোনো পরিকাঠামো নেই, যে যেখান থেকে পারছে আসছে আর এইভাবে জ্যাম হয়ে যাচ্ছে, কোনো ট্রাফিক পুলিশ নেই। প্রায় 20 মিনিট ধরে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা এখন আবার একটু ফাঁকা রাস্তায় আসলাম। NH-19টা কেমন সরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ আগে অনেকটা চওড়া ছিল, এখন অনেকটাই সরু হয়ে গেছে আর বড্ড কনজেস্টেড। ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 103 কিলোমিটার। ঝাড়খণ্ডে পেট্রোলের রেট হচ্ছে 97.99। শুভজিৎ দাও ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে, আমিও এখন ফুল ট্যাঙ্ক করে নেব। টোটাল 11.85 লিটার পেট্রোল গেল 1161 টাকার। দেখো হালকা হালকা পাহাড় দেখা শুরু হয়ে গেছে। সত্যি এটা একটা দারুণ ভ্যালি। জানি না গোপ্রো কতটা ক্যাপচার করছে কি করছে না, খুব সুন্দর লাগছে। দেখো সাইডে এই যে লাল লাল ফুল গাছ, এইগুলো কি ফুল সেটা জানি না। এই তো অয়ন দেখো বেরোচ্ছে কিরকম ভাবে। শুভজিৎ দা কিন্তু খুব আনন্দের সঙ্গে বাইক রাইড করছে। যখন দাদাকে প্রথম বলেছিলাম যে দাদা চলো বাইক নিয়ে কুম্ভে যাবে, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই বলে দিয়েছিল হ্যাঁ যাবো। এমনিতেও শুভজিৎ দার কিন্তু বাইক রাইড করার কোনো এক্সপিরিয়েন্স নেই, নর্মালি বাড়িতে এদিক ওদিক যাওয়া বাইক নিয়ে এটাই, এইটুকুর মতোই সীমাবদ্ধ ছিল। সেই মানুষটা এই যে দেখো আনন্দের সঙ্গে বাইক চালাচ্ছে, কোনো ক্লান্তি নেই। কিছুক্ষণ আগে শুনলাম তোমার কি কোনো কষ্ট হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে, বলছে কি কোনো কিচ্ছু হচ্ছে না, ফাটাফাটি লাগছে চালাতে। বিষয়টা আছে এইখানেই, মানে বাড়িতে বসে থাকলে চলবে না, বাইকটা নিয়ে জাস্ট বেরিয়ে পড়ো। 800 কিলোমিটার রাস্তা হয়ে যায়, কখন পার হয়ে যাবে মানে টেরই পাবে না। এখন ঢুকছি আমাদের যাত্রাপথের 5 নম্বর টোল গেট দিয়ে। লাস্ট টোল গেটটা ক্রস করেছিলাম হচ্ছে সেই মাইথন পার হওয়ার পরে, তো তারপরে অনেকক্ষণ লাগলো টোল গেট আসতে। আমরা সোজা দিল্লির রাস্তা ধরবো। বাঁদিক দিয়ে আছে হাজারিবাগ আর এই ডান দিকে আছে কোডারমা। যাক ছেড়েছে। এখন টাইম হয়েছে পাক্কা 12টা। আমরা বারহি মোড় থেকে কিছুটা মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রাইড করে এসে এরকম একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো রোড সাইডই রেস্টুরেন্ট, তো এখানে আগে কিছু খেতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আমাদের 3 জনেরই খিদে পেয়েছে। তো এখানে অর্ডার করেছি আমরা ডাল ভাত, তো আগে আসুক
তো বাইকের কন্ডিশন কিন্তু খুব খারাপ হয়ে গেছে। বাড়ি থেকে একবার ধোয়া মোছা বাইক নিয়ে এসেছিলাম আমরা তিনজনই, কিন্তু বৃষ্টির জন্য বাইকের অবস্থাও খারাপ আর আমাদেরও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এই যে হচ্ছে আমাদের বাইকের অবস্থা। তো যাই হোক, এই যে এই রাস্তা থেকে নেমে এই যে সার্ভিস রোড ধরে আমরা এই একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো দেখি ভেতরে কে কী করছে। আমরা পুরো ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি। এই যে খুব ক্লান্ত হয়ে পড়েছে। মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন খাবারের অর্ডারটাও দেওয়া হয়ে গেছে, খাবারটা এক্ষুনি চলে আসবে। তো এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার বেরোবো। খিদে পেটে এরকম ডাল, ভাত আর আলু ভাজা, সঙ্গে কাঁচা পেঁয়াজ, লেবু আর এই সাইডে ডিমের অমলেট। ও আর কি চাই? তোর কি আর কিছু চাই নাকি? আমরা এখানে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতন সময় কাটিয়ে বেরোলাম। আর মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে বিহার ঝাড়খণ্ডের বর্ডার। এরপরেই আমরা ঢুকবো বিহারে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে আগে ঝাড়খণ্ডে এন্টার করলাম, তারপর বিহার, তারপর হচ্ছে ইউপি। চলে আসলাম আমাদের যাত্রাপথের 6 নম্বর টোল প্লাজাতে। এখন সময় হয়েছে 1:53 আর আমরা পার হচ্ছি ঝাড়খণ্ডের চম্পারণ জঙ্গল। দেখো জঙ্গলটা কিন্তু অনেকক্ষণই স্টার্ট হয়েছে। আমি এখন ক্যামেরাটা অন করলাম। এই যে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার, এই যে বিহারের এলাকায় ঢুকে গেলাম। ওই জন্য ওই বর্ডারে একটু চেকিং করছে, সেই জন্য ওখানে একটু জ্যাম ছিল। ওয়েলকাম টু বিহার, হর হর বিহার। জয় গুরু। বিহার আমাদের এত সুন্দর একটা ফাঁকা রাস্তা দিয়ে আমাদের ওয়েলকাম জানালো। চলো তাহলে বিহারের এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এগোই। আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 7 নম্বর টোল প্লাজা। এটা কিন্তু বিহারের প্রথম টোল প্লাজা আমাদের এই জার্নির মধ্যে। পুণ্য এমনি এমনি অর্জন করা যায় না, তার জন্য কিন্তু অবশ্যই কষ্ট করতে হবে। দেখো বিহারে ঢোকার পরে কি সাংঘাতিক পরিমাণে জ্যাম। তোমরা তো এই জ্যামের সঙ্গে খুব পরিচিত হয়েই গেছো, কিন্তু আমরা একেবারেই পরিচিত ছিলাম না। তো এখানে বাইক 3টে রেখে আমরা এবার দাঁড়িয়েছি। পুরো হাঁপিয়ে গেছি, জ্যাম ঠেলতে ঠেলতে হাঁপিয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন দেখি কখন এই জ্যাম থেকে ছুটকারা পাই। জ্যাম এরকম লেগেই থাকবে, আগে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। তো চলো দেখি আর কোথায় কোথায় কীরকম জ্যাম আছে। আমরা আমাদের জার্নির 500 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। ও এটা বেশ ভালো লাগছে। দেখো আমরা এখন ঔরঙ্গাবাদে, আর কল্লোল বাবু হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে এখন, তাই তো অনেক গাড়ি চালিয়ে ফেলেছে। এই আমাদের সবার বাইক। গুড আফটারনুন ফ্রম ঔরঙ্গাবাদ। হ্যাঁ, আমরা বিহারে চলে এসেছি। এখন টাইম হচ্ছে 5:15। আমরা এখানে মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে এখানে রয়েছি, কারণ আর শরীর দিচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আর একেবারে মানে চোখের পলক ফেলতে পারছিলাম না। তো সেই জন্য আর রিস্ক নিইনি। এই যে NH-19 রাস্তার পাশেই আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। আমি এই খাটিয়াতে মানে এই চৌকিটাতে অনেকক্ষণ ঘুমিয়েছি, 1 ঘন্টা মতন। শুভজিৎদার জায়গা পাইনি, এইখানে শুয়েছে। তো রাস্তায় কিন্তু ভালোই রাশ আছে, মানে যেহেতু শিবরাত্রিতে মহাকুম্ভ মেলা শেষ হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভক্তদের ছোটাছুটি লেগে পড়েছে, প্রচণ্ড পরিমাণে রাশ আছে। মানে ঝাড়খণ্ড থেকেই কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে জ্যামের সম্মুখীন হয়েছি। মানে এখনও বিহারে ঢোকার পরেও কিন্তু ভালোই জ্যাম পেয়েছি। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স কিন্তু এখন 281 কিলোমিটার। দেখা যাক কী হবে কি যাই না যাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাইম হয়েছে এখন 5:48। আমরা আবার রওনা দিলাম। মোটামুটি এখন পুরো ফ্রেশ লাগছে, পুরো চাঙ্গা লাগছে, এনার্জি লেভেলও 100% হয়ে গেছে। তো এবার দেখি, ইচ্ছা আছে ডিরেক্ট বারাণসী গিয়ে দাঁড়ানোর। বিহারের লেজেন্ডদের তোমাদেরকে দেখাচ্ছি। হন্ডা শাইন নিয়ে 4 জন মিলে যাচ্ছে। দেখো, একজনেরও মাথায় হেলমেট নেই, খালি পাগড়ি আছে, তাও একজনের মাথায় পাগড়ি নেই।
কত স্পিডে যাচ্ছে? 74। 4 জন মিলে হন্ডা শাইনে 74-75 স্পিডে ক্রুজ করে যাচ্ছে। এই ব্রিজটা দেখে রায়গঞ্জের ফ্লাইওভার বলে মনে হচ্ছে। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে সোন নদী। তো বিশাল জ্যাম হয়ে গেছে তো এই রাস্তায়, ব্রিজের ওপর বিশাল জ্যাম। ব্রিজে সবে উঠেছি আর তাতে দেখো কেমন জ্যাম। আমরা বোধহয় জ্যাম লগ্নেই বেরিয়েছি। আমরা এখন আমাদের যাত্রাপথের 8 নম্বর টোল প্লাজা পার হচ্ছি। এটা কিন্তু বিহারের সাসারামের মধ্যে রয়েছে। এখনও বিহার আর ইউপির বর্ডার আসতে 65 কিলোমিটার বাকি। দেখো পুরো রাস্তাটা জিডি রোডটা রেড হয়ে রয়েছে, যতটা স্ক্রিনে দেখাচ্ছে পুরোটাই রেড। দেখি কোনখান দিয়ে যাওয়া যায়। আরে সাবাস, এটা কি জিনিস ঘুরছে কেমন, মনে হচ্ছে ধান ভাঙানো মেশিন। দেখো সিচুয়েশন দেখো, অয়ন আর শুভজিৎ দা বোধহয় অনেকটা পিছিয়ে আছে। এই জন্য ইন্টারকমের খুব প্রয়োজন, মানে একসঙ্গে যদি গ্রুপ রাইড করতে হয় না, এই কারণেই ইন্টারকমের দরকার হয়। ওদেরকে বললাম এদিক দিয়ে আসতে, ওরা আসলো না, হয়তো চান্স পায়নি। আরে বাবা, ডান দিকের লাইন আপ দেখো। দেখো একা একা কোথা দিয়ে যাচ্ছি। সত্যি একটা ঐতিহাসিক রাইড বটে এটা। এত সহজে কিন্তু পুণ্য অর্জন করা যায় না, যথেষ্ট কষ্ট করতে হয়। অনেক তপস্যা, অনেক ধৈর্যর পরে তারপর পুণ্য লাভ হয়। এটাই হচ্ছে তার প্রমাণ। এতদিন তো মুনি ঋষিদের ধ্যান, তারপরে বিভিন্ন তপস্যা এসব দেখে এসছি। আমরা তো মুনি ঋষি নই, তো তাদের মতন ধ্যান তপস্যাও করতে পারবো না। তো আমাদের জন্য এই যে হচ্ছে তার পরিশ্রমটা যদি ঠিকঠাক করে করতে পারি, তারপর গিয়ে পুণ্য লাভ হবে, নইলে পুণ্য লাভ অসম্ভব। জ্যামটা ছিল ডাইভারশনের জন্য। এই যে এরকম ডাইভারশন জায়গায় জায়গায় রয়েছে। খানিকক্ষণ অস্বস্তিকর যে জ্যামটা ছিল, সেই জ্যামটা কাটিয়ে আসার পরে এরকম একটা এত চওড়া রাস্তা পাওয়া গেল। এটা কিন্তু একটা পূর্ণ। যাই হোক, কষ্ট করে যাও, ফল একদিন না একদিন তো ঠিক পাবেই। আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে এরকম অনেক এক্সাম্পল আছে, যেটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু কজনই বা শেখে। বাবা রে বাবা, আর সত্যিই ভালো লাগছে না এইভাবে। মানে ভালো রাস্তা আসতে না আসতে এরকম জ্যাম শুরু। চলে এসেছি 9 নম্বর টোল প্লাজাতে। কি সাংঘাতিক অবস্থা রে বাবা। 9 নম্বর টোল প্লাজা এটা। ঢুকে গেলাম ইউপিতে। আমার পেছনেই ছিল করমনাসা নদী, যে নদীর ওপর দিয়ে আসলাম। এই করমনাসা নদীই কিন্তু বিহার আর ইউপিকে বিভাজন করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যখন ঝাড়খণ্ডে ঢুকলাম, তখন ঝাড়খণ্ড আমাদের বৃষ্টি ভরা রাস্তা দিয়ে আমাদের ওয়েলকাম করেছিল। তারপরে বিহারে যখন ঢুকলাম, বিহার মোটামুটি একটা বেশ ভালো একটা রাস্তা দিয়ে আমাদের ওয়েলকাম করেছে। আর একইভাবে ইউপিতে ঢোকার পরে দেখো কি সুন্দর ঝলমলে রাস্তা দিয়ে আমাদের ওয়েলকাম করলো। ঝাড়খণ্ড আর বিহারে এন্টার করার পরে যেমন একটা ফিলিংস ছিল, তার থেকে কিন্তু যখন ইউপিতে এন্টার করলাম, ফিলিংসটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। মানে কি, ঝাড়খণ্ড আর বিহারটা খানিকটা একই রকম, মানে সেরকম খুব বেশি যে ডেভেলপ সেরকম না, কিন্তু এখানে ঢোকার পরে দেখছি ইউপিটা একটু বেশি ডেভেলপড মনে হচ্ছে বাকি সেই দুটো স্টেটের থেকে। মানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ইউপির ঝাড়খণ্ড আর বিহারের তুলনায় অনেক বেশি ভালো, এটা মনে হলো, তাই তোমাদেরকে বললাম। তো তার নিদর্শন একমাত্র রাস্তাতেই বেশি পাওয়া যায়। হতে পারে যে এটা ইউপির কোনো শহর হতে পারে, কিন্তু ঝাড়খণ্ড আর বিহারেরও তো বেশ কয়েকটা শহরের ওপর দিয়ে আমরা আসলাম। আমাদের কিন্তু খুব একটা বেশি ভালো এক্সপিরিয়েন্স নয়। সেই 12:30টার দিকে খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। মাঝখানে একটু চা খেয়েছিলাম, ব্যাস। এখন তাই চলে আসলাম ডিনার করতে, কারণ প্রয়াগরাজে ঢুকতে ঢুকতে অনেকটা রাত হবে। তখন ওখানে কি পাবো না জানি না, ওর থেকে এখানের থেকেই আগে থেকেই খেয়ে যাই। আমরা বাড়ি থেকে টোটাল 639 কিলোমিটার রাইড করলাম। রেস্টুরেন্টটা দেখতে যতটা না বড় সড়ো, খাবার দাবার কিচ্ছু নেই।
ভেতরে কিন্তু লোকজন অনেক আছে, খালি একটাই মিক্সড ভেজ আর তন্দুরি রুটি। তো আর খাইনি, বেরিয়ে চলে এসেছি। খাবারের মেনু পছন্দ হয়নি, আর একটাই আইটেম পাওয়া যাবে, এ ব্যতীত আর কোনো আইটেম ওদের কাছে অ্যাভেলেবেল নেই। এবার এতক্ষণ খালি পেটে থেকে এখন খিদে পেটে যদি অপছন্দের জিনিস খেতে হয় তাহলে আর কি বলবো। তো ওই জন্য বেরিয়ে চলে আসলাম, দেখি অন্য কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। আমার সাথে সাথে আমার বাইকেরও খিদে পেয়ে গেছে, তো একেও খাওয়াতে হবে। তো নিজে খাওয়ার আগে আগে আমার বাইককে খাইয়ে নিই। ইউপিতে পেট্রোলের রেট হচ্ছে 94 টাকা 65 পয়সা। ये पूरा नहीं जाएगा। और थोड़ा दीजिए, हाँ छोड़ दीजिए। মোট 12.36 লিটার পেট্রোল গেল, 1169, মানে 1170 টাকার পেট্রোল গেল। একটা রগরের কথা বলি, এরা দুইজন ননভেজ খাবে বলে এই নিয়ে 6 নম্বর রেস্টুরেন্টে আসলো। এই যে শুভজিৎদা গেছে খোঁজ নিতে যে কি কি আছে, যদি ভেজ থাকে তাহলে চলে আসবে, আর ননভেজ থাকলে সেই হোটেলের দিকে যাব। এই যে মনে হয় ননভেজ আছে, ডাকছে তো দূর থেকে, দেখি। তো টাইম হয়েছে এখন 10:40, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো শুভজিৎ তাই ডিসাইড করেছে এই রেস্টুরেন্টেই খাবে। এখান থেকে বারাণসীর ডিস্টেন্স মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। তো এখন অর্ডার দেওয়ার পর্ব চলছে, তো চলো একবার দেখে নিই কী কী অর্ডার দিচ্ছে শুভজিৎদা। কারণ শুভজিৎদা কিন্তু ননভেজ ছাড়া খাবেই না, মানে পণ করেই এসছে। মানে 6টা রেস্টুরেন্ট আমরা ঘুরলাম, কোথাও মানে ননভেজ নেই, সব ভেজ। সেই জন্য পুরো রিজেক্ট করতে 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 এখন এইখানে চলে এসেছি। কি অর্ডার করলে দাদা তাহলে? আমরা অর্ডার করলাম একটা চিকেন দো পেঁয়াজা, আচ্ছা, একটা কড়াই চিকেন, সঙ্গে তাওয়া রুটি, ওকে। হালকা খাওয়া। এ তোর অসুবিধা নেই তো? আপাতত না, চিকেন, এটা একটা চিকেন খাওয়ার জন্য, মানে নন ভেজ খাওয়ার জন্য মোটামুটি 50-60 কিলোমিটার এক্সট্রা আমরা দৌড়ালাম। টোটাল 6খানা রেস্টুরেন্ট আমরা ঘুরেছি। ভেজ ভেজ ভেজ। চিকেন দো পেঁয়াজা আর এই যে কড়াই চিকেন। কেমন লাগছে? দারুণ, ভালো লাগছে? রিভিউটা নেওয়া দরকার হচ্ছে এই লোকের কাছ থেকে। মনটা ভরছে না, খিদে পেটে সেই 12টার সময় খেয়েছো, আর এখন টাইম হয়েছে এখন 12টা। আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছি, জাস্ট 5 মিনিট হলো বেরোলাম। তো আমরা ম্যাপে লোকেশন সেট করে রেখেছি ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমের থেকে লোকেশনের পয়েন্টটা একটু সরিয়ে অন্য একটু জায়গায় করেছি, মোটামুটি 1-1.5 কিলোমিটার ত্রিবেণী সঙ্গম থেকে। তো গুগলে একটা শর্টকাট দেখিয়েছে রাস্তা, মেইন রাস্তাটাও দেখিয়েছিল, কিন্তু মেইন রাস্তাটায় তো প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। তো সেই জন্য অনেকক্ষণ ধরে দেখাশোনা করার পরে শর্টকাট রাস্তাটা ধরেছি। তো এখন ত্রিবেণী সঙ্গমের ওই এলাকায় ঢুকতে টাইম দেখাচ্ছে লাগবে 2 ঘন্টা 24 মিনিট। টোটাল 119 কিলোমিটার রাস্তা। দেখা যাক এই রাস্তা দিয়ে কীভাবে যাই। আমরা কিন্তু হাইওয়ে ছেড়ে একটা অন্য রাস্তা ধরেছি, তো এই রাস্তাতে কিন্তু অনেক গাড়িই যাচ্ছে। এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে গঙ্গা নদী, দেখো কি সুন্দর লাগছে এই সাইডগুলো। এখন রাত্রেবেলা গোপ্রো অত ভালো করে ঠিক দেখাতেও পারবে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে দেখে। আমরা 3 জন উত্তরপ্রদেশের বারাণসীতে চষে বেড়াচ্ছি। প্রয়াগরাজ 110 কিলোমিটার, কানপুর 318, দিল্লি 786। নাম্বারটা তো বেশ ভালো, 786 কিলোমিটার। এ মা, এ বাবা, টাইম হয়েছে 1:43, আর আমরা পৌঁছে গেলাম আমাদের এই জার্নির 10 নম্বর টোল প্লাজাতে। এই টোল গেটের নাম হচ্ছে লালনগর। এখন টাইম হয়েছে রাত 3:30। আমরা প্রয়াগরাজে তো কোনো হোটেল পাইনি, মানে কোনো প্রশ্নই নেই। আর যে হোটেলগুলো রয়েছে সেগুলো আমাদের পকেটের থেকে বাইরে চলে যাচ্ছে। তো তারপরে কি করব, মানে রাতটুকু তো কাটাতে হবে। আর আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে 3 জনই খুব টায়ার্ড হয়ে গেছি। তো সেই জন্য যে করে হোক রুম পেতেই হবে। এই জন্য হন্যে হয়ে রুম খুঁজতে খুঁজতে প্রয়াগরাজ থেকে 58 কিলোমিটার আরও পেছনের দিকে চলে এসেছি। সেখানে এসে একটা রুম পেয়েছি। রুম ঠিক না, মানে যে করে হোক রাতটা কাটাতে হবে, সেই রকম কোনো একটা জুগাড়। এই যে NH-19-এর ওপরই এরকম একটা জায়গা। তো এইখানটায় যেসব গাড়িগুলো দেখছো এগুলো কিন্তু সব ট্যুরিস্টদের গাড়ি।
তো একটা গোডাউন মতন, সেই গোডাউনের মধ্যেই আমরা রয়েছি। এই যে আমাদের বাইক এখানে রাখা রয়েছে, এখানেও সব ট্যুরিস্টদের গাড়ি রয়েছে, সব গেস্টগুলোও কোথায় রয়েছে, এই যে এর মধ্যে রয়েছে গেস্ট। এটা কিন্তু একটা গোডাউন, এই যে এখানে রয়েছে, এগুলো সব ভাড়া দিয়েছে যে যার যেরকম পারছে। এখানে ড্রাইভার রয়েছে। পুরো এই জায়গাটা দেখো পুরো ঘেরা রয়েছে সবুজ, মানে কি একটা এটাকে পর্দা বলে না কি কোনো জাল বলে, এর ভেতরে কিন্তু সব লোক রয়েছে, পুরো ঘুমাচ্ছে। তো আমরা এসছি এইখানে, দেখো এটা কিন্তু পুরো গুড়ের গোডাউন আর তেলের গোডাউন। তো এই রুম রেন্টটা কত নিয়েছেন? 5,500 টাকা। 5,500 টাকা। তার মানে বুঝতেই পারছো যে এইরকম রুমের রেন্ট যদি 5,500 টাকা হয়, এখানটায় কি চলছে জাস্ট কিছু বলার নেই। তো আমাদের মানে অবস্থা খুব খারাপ, মানে যেহেতু ঘুম হয়নি রাইড করার আগে, আমিও সেইভাবে ঘুমাতে পারিনি, অয়নও ঘুমাতে পারেনি, তারপরে শুভজিৎ দারও সেরকম ঘুম হয়নি। আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল আর টায়ার্ড হয়ে গেছিলাম, তো যে কারণে অগত্যা নিতে হলো, কিছু করার নেই। তো মোটামুটি এই রুমটায় আমরা থাকবো 6:30 অবধি, মানে কালকে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব, সেই রকমভাবেই কিন্তু রুমটা আমরা নিয়েছি। তো যাই হোক, আর যদি ওই যে যেসব নেট দেওয়া যেসব জায়গাগুলো দেখালাম না, এই যে এই নেট দেওয়া যেসব জায়গাগুলো আছে, এইখানটা নিলে 3,000 টাকা করে পড়তো। বিষয়টা হচ্ছে যেহেতু শিবরাত্রিতে কুম্ভ মেলা একবারে শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য প্রচণ্ড পরিমাণে রাশ, প্রচণ্ড, মানে এই 58 কিলোমিটারের মধ্যে এমন কোনো লজ বা হোটেল নেই যেটা আমরা বাদ দিইনি। প্রত্যেকটা লজ হাউসফুল, প্রত্যেকটা লজ। তোমাদেরকে তাও এইখানের কিছু সিনারিওটা দেখিয়ে নিই। এই যে যেসব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সবই এই আশেপাশের কোনো গোডাউন বা লজ এই সব জায়গায় রয়েছে। এরকম রাস্তার ওপরে এরকম জায়গায় সব গাড়ি পার্কিং করে সব এরকম কোনো না কোনো জায়গায় রয়েছে। ভিডিওটা তো অনেকটা লেন্দি হয়ে গেছে, আর বেশি ভিডিওটা লেন্দি করব না। তো তোমরা তো দেখলে আমরা কলকাতা থেকে কীভাবে কুম্ভে চলে আসলাম, মানে এটা কিন্তু সাডেন প্ল্যান ছিল। আর এটা কিন্তু মানে কি বলবো, ঠাকুর যদি না চাইতো আমরা কিন্তু আসতে পারতাম না, ঠাকুর চেয়েছে বলেই আমরা চলে এসেছি। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। কালকে কি হচ্ছে সেটা আবার নেক্সট ব্লগে আপলোড করব। তো ততক্ষণ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, যদি মনে হয় সাবস্ক্রাইব করা দরকার সেটা করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট অ্যান্ড টাটা।